হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম। আহ, বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। অ্যাকচুয়ালি সেটাই ঘটেছে আমাদের দ্বীপের জীবনে। বেশি লোভ করতে গেছিল, সুন্দর সংসার আহ, ভেঙে শেষ হবার মুখে। যতই বলুক অশুভ শক্তি, অশুভ শক্তি, অশুভ শক্তি বলে যাই মনে করো না কেন, যেটাই অশুভ শক্তি হোক না কেন, আসল শক্তি বা আসল ক্ষমতা কিন্তু তোমার হাতেই ছিল পুরো সংসারটাকে টিকিয়ে গুছিয়ে রাখার, কিন্তু সেই রকম কোনো চেষ্টাই আমরা দেখতে পাইনি। তাহলে আমার আজকের টপিকসে সবাইকে ওয়েলকাম। সবাই আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন তারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনোরা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে নিও। দীপকে দেখে, আজকে দীপের ভিডিওতে ওকে দেখে খুবই বিধ্বস্ত লাগলো। দুদিন আগের ভিডিও আজকের ভিডিওর সঙ্গে ওর চেহারার সঙ্গে আকাশ পাতাল তফাত। আমরা দেখেই হয়তো খানিকটা বুঝতে পারবো, কারণ যে এনার্জিটা, যে উচ্ছলতা, যে আনন্দ ফুর্তি ওর মনে ছিল বা মুখে ফুটে উঠছিল, চেহারায় আহ, বোঝা যাচ্ছিল, সেটা কিন্তু আজকে অনেকটাই অনেকটাই অন্তত 50% নেই, 50%-এর মতোই নেই। যেন সাংঘাতিক একটা চিন্তা, সাংঘাতিক একটা উৎকণ্ঠা, সাংঘাতিক কোনো বিপদের মধ্যে আছে দেখে যেন ওকে মনে হচ্ছে। যেন অনেকটাই ক্লান্ত, বলে না যুদ্ধ বিধ্বস্ত সৈনিকের চেহারা, অনেকটা সেই রকম লাগছিল আজকে ওকে দেখতে। এক সত্যিই ওকে দেখে আমার খারাপ লাগছিল। আজকে মনে হচ্ছিল যেন আসল সময় ও যদি একটু সামান্য বুদ্ধি করে ওই সময়টা একটু কন্ট্রোল করতে পারতো নিজেকে, তাহলে সংসারটা আজকে এই ভাঙনের মুখে চলে আসতো না। হয়তো ভেবেছিল আম, এটার থেকে ও কিছু লাভ নেবে, তারপর যেরকম সংসার সেরকম হয়তো করতে পারবে। কারণ চোপা আর কত দূর যাবে, যাবে তো ওই বাপের বাড়িতে। কারণ ওরা দেখেছিল ওর বাপের বাড়ির লোকই এসে ওকে নিয়ে গেছিল। পরবর্তীকালে চোপার আর কোনো অ্যাকচুয়ালি যাওয়ার জায়গা থাকবে না। হাতে যখন ফোন নেই, চ্যানেল ও নিশ্চয়ই করতে পারবে না। কাজেই ওর তো কিছুই করার থাকবে না, ওকে ফিরে এখানেই আসতে হবে। অ্যাকচুয়ালি এটাই এরা ভেবে নিয়েছিল, বা ভেবেছিল ওদেরই জিত হবে। ওদের বিপক্ষে সেরকমভাবে পাওয়ারফুল যখন কেউ নেই, তাহলে ওদের ভয় পাওয়ারও কিছু নেই। অ্যাকচুয়ালি ফুল কনফিডেন্সে ছিল। প্রথম দিকে সামান্য একটু ভয় পেলেও নিজেকে অনেকটাই স্ট্রং মনে করেছিল, কিন্তু ভাবেনি বিপক্ষ এতটা ঘুরে দাঁড়াবে বা পরিস্থিতি এতটা বদলে যাবে, বা বলা যায় হাত থেকেই বেরিয়ে যাবে কন্ট্রোলটা। অ্যাকচুয়ালি এই যে দ্বীপ এবং চোপার যে ঘটনাটা, এই ঘটনাটার মূলে কিন্তু আমাদের ওই ম্যান্ডি, টোটালি ম্যান্ডি দেয়। কারণ আমরা অনেকবার শুনেছি, চোপার মুখে শুনেছি যে এই ওদের এই ঘটনার দ্বারাই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে আমাদের দ্বীপ আর চোপা অনেক রকম নাটক করেছিল ওদের এই সেপারেশনের আগে অবধি। কারণ রেভিনিউ, কারণ ভিউজ, কারণ টাকা। এই টাকার লোভ, বলে না বেশি লোভ ভালো না। হচ্ছিল তো, ব্লগিংটা চলছিল তো, একটা গ্রামের ফ্যামিলি ভালোভাবে থাকতে গেলে যতটুকু টাকা আসা দরকার সেটুকু তো এসে যাচ্ছিলই। তার বেশি কি দরকার ছিল? খুব বেশি কি প্রাচুর্যতার প্রয়োজন ছিল? কে জানে। এদের লোভ, এদের লোভের শেষ কোথায় ভগবানই জানে। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি, কারণ এরা টাকার জন্য নিজেকে বেচতে, পরকে বেচতে, নিজের চরিত্র বেচতে, ছেলে মেয়েকে বেচতে, বাবা মাকে বেচতেও এরা পিছু হাঁটে না। এদের অ্যাকচুয়ালি প্রাইভেট লাইফ বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে ওদের ভেতরের ষড়যন্ত্রটা, যেটা আমরা জানতে পারি না। ওরা ভেতরে ভেতরে প্ল্যানিং করে নেয়, এইটা করব সেইটা করব, সিনেমার মতো, যেটা আমাদের আমরা পর্দায় বা মোবাইলের স্ক্রিনে দেখতে পাই অ্যাকচুয়ালি। আর পেছনে যে কী চলে, কোন মাথা এর পেছনে কাজ করে, সেসব সম্বন্ধে কিন্তু আমাদের বিন্দুমাত্র ধারণা নেই বা ছিল না। হয়তো খানিকটা হলেও আন্দাজ করা যায়, কিন্তু পুরোপুরি কি আমরা বুঝতে পারি যে কিভাবে হয়েছিল, কোন আম মাথা থেকে এগুলো বেরিয়েছিল? আজকে যদি চোপা আমাদের একটা ভিডিওর মাধ্যমে এই প্ল্যানিংয়ের ব্যাপারটা, দীপের আর চোপার যে প্ল্যানিং, আলাদা আলাদা থাকবো, নিজেদের মধ্যে যে একটা অশান্তি, শাশুড়ির সঙ্গে বৌমার যে একটা সাংসারিক গণ্ডগোল, এই সমস্ত যে একটা ঘোর প্যাচ ব্যাপারটা, এটা তো ওদের প্ল্যানিংয়ের মধ্যেই ছিল। সেটাই ওরা প্রথম দিকে এটার রূপ দিতে চাইছিল। কেন? কারণ
এদের টাকা রোজগার প্রয়োজন, কারণ এরা বাড়ি বানাচ্ছে, বাড়ি বানাতে গেলে টাকা দরকার। তার জন্য ভিউয়ার্সদের বোকা বানাতে হবে, গল্প বেচে খেতে হবে। সিনেমায় আমরা জানি কোনো জিনিসটাই সত্যি না, কারণ ওখানে কিছু অ্যাক্টর এসে অভিনয় করছে, আমরা সেটা টিকিট কেটে দেখতে যাচ্ছি, যার ইচ্ছে সে যাচ্ছি। কিন্তু এখানে ইউটিউবে আমরা যখন ডেইলি ব্লগ কারোর প্রতিদিনের প্রাত্যহিক জীবন যখন দেখতে যাই, সেখানে কি আমরা কোনো নাটকীয়তা দেখতে চাই? চাই কি সেখানে কোনো আম যেটা সত্যি নয়, মিথ্যে কোনো জিনিস আমাদের চোখের সামনে উঠে আসুক? অথচ ভিউয়ার্সরা সেটাই চাইছে, অথচ ভিউয়ার্সরা সেটাই দেখতে চাইছে। তাহলে এখানে কেন? সিনেমা হলে নয় কেন? এটাই হলো প্রশ্ন। আজকে এইসব মিথ্যাচার কি বেশিদিন চলবে? ম্যান্ডি শুরু করেছে। হয়তো এটা আমাদের দ্বীপের ক্ষেত্রেই শেষ হয়ে যাবে। কারণ এরপরে যে যাই করতে যাবে, আমরা কিন্তু ধরে নেব সেটা সত্যি হলেও নাটক। যেমন কিনা এই ব্যাপারটাকেও আমরা ১ম এ নাটকই ভেবেছিলাম। এতটা মানে আম ক্লিয়ার কনসেপ্ট ছিল না। সব জিনিসে একটা ডাউট মনে হচ্ছিল। যতক্ষণ না একটা লিগ্যাল স্টেপ, কোর্ট কাছারি, মাল রিকভারি এসব জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে আসছিল, তখনও আমাদের মনে সন্দেহ ছিল। কারণ এরা সব পারে। আমাদের মনে কি মনে হয়েছিল? না, এরা সব পারে। কিন্তু যখন দেখা গেল যে আ করতে, করতে বলে না অতি লোভে তাঁতি নষ্ট, যেটা আমি ১ম এই বললাম, বেশি লোভ করতে গেছিল। কাজেই পুরো ব্যাপারটা আ সত্যি হয়ে গেল। সেই পালে বাঘ আসার মতো ব্যাপার। হ্যাঁ? সে পালে বাঘ এলো এবং তাকে খেয়েই গেল। যেটা করতে চেয়েছিল সেটা রিয়েল হয়ে লাইফে চলে এলো। হ্যাঁ? তাতে কি লাভ হলো? একটা সংসার দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। কিন্তু সেটা শেষ হতো না। হয়তো শেষ হতো না। কারণ এই ঘটনাতে কেউ না হোক, আমার মনে হয় দীপ খানিকটা ১ম এ একটু খুশিই হয়েছিল। কারণ জিনিসটা না সত্যি হলেও সেটাকে ও কাজে লাগাতে চেয়েছিল রেভিনিউ ইনকামের জন্য। তারপর ভেবেছিল কিছুদিন যাক, খানিকটা টাকা রোজগার করে নিই, তারপর বউকে ঠিক নিজের বাড়িতে ডেকে আনবো বা বউ চলে আসবে ঠিক। এই ব্যাপারটা সে ভেবেছিল। কিন্তু, কিন্তু এই যে ক্রিয়েটর আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমি কাউকে আলাদা করে বলব না। আমাদেরও তো ইনকামের একটা টাকার একটা রেভিনিউ এর লোভ আছে। কাজেই তোমরা নাটক দেখাবে, আমরা নাটক শুধু দেখব না। কারণ সবার ইনটেনশন সমান হয় না। সবাই আমরা দূরে, দূরে থাকি না। কেউ, কেউ কাছে, কাছেও থাকি। তার বাড়ি চলে গেল, তার বাড়িতে চলে গেল সত্যটা যাচাই করতে। এইবার কি হলো? জিনিসটা মিথ্যা হলেও তাকে সত্যের রূপ দিতেই হবে, না হলে তুমি ফেঁসে যাবে। কারণ এখানে হচ্ছে তোমার গুডউইলের প্রশ্ন। তোমার ক্যারেক্টার, তোমার চিন্তাভাবনা, তোমার জোচ্চুরি, তোমার নাটক সমস্ত কিছু চোখের সামনে চলে আসবে। কাজেই এটাকে তোমায় এখন তোমার রূপ দিতেই হবে। নাও, এবার তোমার চালে তুমিই ফেঁসে গেছো। আর কিন্তু কিচ্ছু করার নেই। কিছুই করার নেই। এখন হাত থেকে গুটি বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন একটাই রাস্তা। হয় ছাড়াছাড়ি, ডিভোর্স যেটা চলছে, আর নয়তো সারেন্ডার। মানে আমরা যা করেছি ভুল করেছি, এই বলে ফিরে আসা বা একসাথে থাকা। কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না বা হওয়ার কোনো রাস্তাই নেই। কারণ যেসব জিনিস ঘটনা চক্রে আমাদের চোখের সামনে চলে আসছে বা ফুটে উঠছে, তারপরে কি আর ফিরে যাওয়া যায়? তাই আজকে আমরা শুনলাম দীপের মুখে কি না আ অশুভ শক্তির নজর পড়েছে সংসারের উপর, তাই তার সাজানো সংসার ভেঙে গেল। সাজানো সংসারই যখন ছিল, তখন সেই সংসারের যখন তুমি মালিক ছিলে, সেটাকে কেন তুমি দুহাতে আঁকড়ে ধরে রাখলে না? সে তো থাকতে চেয়েছিল। কেন তুমি তাকে বললে যে মরা ছাড়া তার কোনো রাস্তা নেই? এগুলো তো আমরা রেকর্ডিংয়ে শুনেছি। একটা আ ফেসবুক চ্যাট, তার জন্য আ একদম মৃত্যুদণ্ড তার শাস্তি? এটাই? এটাই ভালোবাসা? এটাই আন্তরিকতা? এতদিনের দুজনের আবেগ, দুজনের প্রতি টান, এইটা তার বহিঃপ্রকাশ? অবাক লাগে। এইরকম যদি স্বামী হয়, তাহলে সেই স্ত্রীকে কে রক্ষা করবে? সেই স্ত্রীকে কে বাঁচাবে এই আ সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে? হ্যাঁ? কারণ এখানে যারা কাজ করবে তাদের তো এইরকম নানান রকম প্রলোভন চলে আসবে, যেখানে বউয়ের বয়স অল্প। Facebook, Instagram, WhatsApp এ অতটা হয় না। এখানে তো আমরা জানি নানান রকম বাজে আ লোক
আনাগোনা করে এবং নানান রকম চ্যাটিংয়ের মাধ্যমে বিভিন্ন লোক বিভিন্ন মহিলাকে ফাঁসানোর চেষ্টা করে। তাহলে সেসব জেনেও কেন আমি তাকে একদম গিল্টির মতো ভেবে নিলাম। তাকে সব দোষীভূত করে রাস্তায় বেচে দিলাম এবং লোকজনের মুখের সামনে ছেড়ে দিয়ে বললাম, "নাও এবার তোমরা একে যে যেভাবে খুশি ইউজ করো, ইনকাম করো, রেভিনিউ কামাও, যা, যা খুশি করো। আমি কাউকে কিছু বলব না। কারণ তোমরা একে যা খুশি করো কিন্তু আমাকে ভালোবেসো। আমার ছেলেকে ভালোবেসো, ভালোবেসে আমাকে রেভিনিউ দিও, আমাকে গিফট দিও, তার বদলে আমি তোমাদের খুশি করে দেবো।" আসলে এইসব করতে, করতে খেয়াল ছিল না যে যখন একটা লোককে ক্রমাগত আঘাত করা হয় না? সে আস্তে, আস্তে দেয়ালে পিঠ ঠেকতে, ঠেকতে কোনো না কোনো সময় সে কিন্তু নিজেকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়াবেই। ঘুরে দাঁড়াবেই। কারণ সে শেষ চেষ্টা একটা করবেই। করেছে, ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে। সে একাও ছিল না। কাজেই তার পক্ষে অনেক কিছুই ছিল। সেইজন্য সে ঘুরে দাঁড়াতে পেরেছে এবং সে ওভারকাম করে নিয়েছে সে নিজেকে। আরও করবে। ভবিষ্যৎটা বড়ই কঠিন সামনে আসতে চলেছে। কাজেই আ অশুভই বলো আর শুভই বলো, তুমি কিন্তু ফাঁপড়ে পড়েছ এবং এই মুশকিল সমস্যাটা দিনে দিন বাড়বে বই কমবে না। আজকে তুমি বলছো তোমরা কামনা করো কিষাণুর ভালো হোক, ভালো হোক। নিশ্চয়ই। কিষাণুর ভালো চাওয়ার জন্য তোমাকে বলতে হচ্ছে কেন? সবাই তো কিষাণুকে ভালোবাসে। সেই বাসার নমুনা তো আমরা এই ৩-৪ মাস ধরে দেখেই আসছি। ক্রমাগত দেখে আসছি। সবাই ভালোবাসে, সবাই কিষাণুর কথা বলে, দেখতে চায়। তুমি দেখাচ্ছ প্লাস লোক কিষাণুকে নিয়ে রিলস বানাচ্ছে, ইনকাম করছে, ভালোবেসেই তো এসব করছে। তাহলে? তাহলে তারপরেও কেন তোমাকে এসব কথা বলতে হচ্ছে? কারণ তুমি বুঝতে পারছো এইভাবে কৃষাণুর ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি ওর ভালো হচ্ছে না। ওর ভালো থাকার জন্য যে, যে জিনিসগুলো প্রয়োজন তোমার বাবা হিসেবে আর চোপার মা হিসেবে সবটাই জানা। কিন্তু তোমরা তোমাদের লড়াইয়ের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছো। ওই বাচ্চাটার মানসিক অবস্থার দিকে এক মুহূর্তও ভাবছো না। আর তোমার মার কথা তো ছেড়েই দিলাম। উনি অদ্ভুত টাইপের মহিলা। যে কিনা ছেলের ভালো বোঝে না। অ্যাকচুয়ালি উনি কারোরই ভালো বোঝেন না। না মেয়ের ভালো বুঝেছেন, না ছেলের ভালো বোঝেন। ছেলের কিসে ভালো হয় সে কি ছেলে মুখ ফুটে বলে দেবে? একজন মা হিসেবে তার কী দায়িত্ব উনি বোঝেনইনি। শুধু আম দুবেলা খাওয়ানো, নাতিকে দেখা আর ঘরবাড়ির প্রতি খেয়াল রাখা। আর ছেলে যা বলছে তাতে হ্যাঁতে হ্যাঁ, নাতে না মেলানো। এটা একটা মার দায়িত্ব। এটাই কি মার ছেলের প্রতি স্নেহ? না ছেলের দোষকে দোষ বলা, ছেলের গুণকে গুণ বলা, ছেলের ভালো কাজকে সমর্থন করা, খারাপ কাজের বিরুদ্ধে প্রোটেস্ট করা। এইগুলো ছিল মার দায়িত্ব। এইগুলো আমার জানতে ইচ্ছে করে। আজকে ছেলেটা যে পজিশনে দাঁড়িয়ে আছে, আপনি মা হয়ে কি করে রাতে ঘুমোন? অ্যাকচুয়ালি ঘুমোন। আপনার ছেলের মানসিক অবস্থা দেখেছেন? আমরা কিন্তু দূরে থেকে তার বিরুদ্ধে কথা বলেও বুঝতে পারছি। আর আপনি পাশে থেকে বুঝতে পারছেন না। কিন্তু এখন হয়তো আর কিছু করার নেই। কারণ হয়তো আমাদের জুড়তেই হবে। এটা ওয়াইটি। ওয়াইটিতে আজ কি হবে, কাল কি হবে আমরা কেউ জানি না। জানা সম্ভব নয়। কারণ আজকে দেখব কেউ কাঁদছে তো কালই কেউ হাসছে। তাই না? আ বলে না এই সংসারটা পুরোটাই নাটক। আমরাও এক নাটকের অংশীদার বই তো কেউ নই। তবু, তবু তার মধ্যে দুঃখ, কষ্ট, আনন্দ আ সবই তো রয়েছে। সবটা নাটক ভালো লাগে না জানেন তো? আ জীবনের কিছুটা নাটক থাক, বাকিটা তো বাস্তব থাকুক। কিছু বাস্তব তো আমরা দেখি। সবসময় কি নাটকীয়তা ভালো লাগে? লাগে না তো। নিজেরাও তো কিছু একটু আ রিয়েলিটি দেখাতেও চাই, দেখতেও চাই। কিন্তু কি বলবো? হ্যাঁ, পুরো যেরকম কিনা বাস্তব চেহারা নিয়ে ক্যামেরার সামনে আসা যায় না, সেরকম ঘটনাগুলোকেও একটু রং চড়িয়েই সামনে নিয়ে আসতে হয়। তবু, তবু এইটুকু রিকোয়েস্ট থেকেই যায় যে এবার নিজেকে সামলাবার, ভালোটা ভাবার একটু চেষ্টা করা উচিত। কারণ যারা পাশে আছে তারা পুরো ভালোটা ভাবতে পারবে না। কারণ আমার বেনিফিট ভাবার দায়িত্ব কিন্তু আমারই। পর কিন্তু আমার ভালোটা ভাবার 90% দায়িত্ব নেয়নি। 100% তো নয়ই। ওকে? তাহলে এইটুকুই। আবার আসবো,
আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।